আর কিছুক্ষণ পরে অভয়াকাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে। শুনানি বলতে আপনারা জানেন চার্জশিট গঠন করে মামলাটি তো এখনও শুরুই হয়নি। সুপ্রিম কোর্ট সুমোটো বা স্বতঃপ্রণোদিতভাবে সিবিআই যে তদন্ত করছে সেটি তদারকির দায়িত্ব নিয়েছে। মহামান্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ দেখছে বিষয়টি। ইতিমধ্যে একটা এমন অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে যে জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআই থেকে সুপ্রিম কোর্ট কাউকে যেন ভরসা করতে পারছে না মানুষ। এমনকি বিচারের দাবিতে পথে নামায় যারা অগ্রণী সেই ডাক্তারদের অভিসন্ধি নিয়েও উঠছে নানা প্রশ্ন। এই প্রেক্ষিতেই কিছু বলা। এখন সব টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেল আপনাদের আপডেট দিচ্ছে। ইনফ্যাক্ট একটু পরেই তো সব আপডেটের খবর আপনারা পেয়ে যাবেন। সম্ভবত হিয়ারিংয়ে লাইভ স্ট্রিমিংও হবে এবারও। আমি বরং একটা রিক্যাপ দিই, তাতে আপনারা যা শুনতে চলেছেন তার প্রেক্ষিত বা কনটেক্সটটা পরিষ্কার হবে। খুব সংক্ষেপে 16টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন আপনাদের মাথাতেও এগুলো স্ট্রাইক করেছে কি না। যদিও কলেজ বিশ্ববিদ্যালয় বিশেষত মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিং সুবিদিত, আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি কত রকম নিষ্ঠুরতা, কত রকম নোংরামি কথা। তবু হুমকি সংস্কৃতি বা থ্রেট কালচারের জন্ম 2021-এ এবং তার জনক সন্দীপ ঘোষ। তার আগে কোনো মেয়েকে কুপ্রস্তাবের সম্মুখীন হতে হয়নি, রাজি না হলে হুমকিও শুনতে হয়নি, বা ফাইনালি সাফার করতে তো হয়ইনি। ফিল্ম ইন্ডাস্ট্রি কাস্ট কাউচিং হতো না, কেরিয়ারে 12টা বাজানো শাসানি দিয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জনৈক প্রফেসর যে রিসার্চের টোপ দিয়ে অন্যথায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিতে দিনের পর দিন একাধিক ছাত্রীকে শারীরিক চাহিদা মেটাতে বাধ্য করেছিল, সেটাও হুমকি সংস্কৃতির অঙ্গ নয়। মেয়েটিকে ছিচিকার করেই আমরা দায়িত্ব সেরে ফেলেছি। রাস্তার প্রেমিকরা একটি মেয়েকে প্রেম বা শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে সাড়া না পেলে কখনো শাসাতো না, তাতেও রাজি না হলে অ্যাসিড অ্যাটাক করেনি কেউ আগে। সবই শুরু হয়েছে সন্দীপ ঘোষ আরজি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে আসার পর। এখন বর্তমানে যখন আন্দোলন করছে তখন ধরে নিতে হবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কেউ কখনো র্যাগিং বা ইভটিজিং করেনি। লক্ষণীয়, যাদবপুরে স্বপ্নদ্বীপের সেক্সুয়াল অ্যাবিউজ ও হত্যাকাণ্ড যারা আড়াল করতে চেয়েছিল তাদের একাংশও সম্ভবত এখন রিফর্মড হয়ে উই ডিমান্ড জাস্টিস বলছে, অ্যালং উইথ আজাদিকার নারা সহ। 4 নম্বর, কর্তব্যরত অবস্থায় হাসপাতালের মধ্যেই সহকর্মীকে খুন করা হলো, কিন্তু প্রতিবাদী ডাক্তাররা কেউ কিচ্ছু টের পাননি। অথচ 1 বছর ধরে ডাক্তার মেয়েটিকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে জানা গেছে। তার বাবা মাও তাই বলেছেন যে সে আরজি কর ছেড়ে দিতে চান। মোটর বাইকে করে ধাক্কা দেওয়া হয়, 36 ঘন্টার ডিউটি, বেশি বেশি নাইট ডিউটি ইত্যাদি শারীরিক পীড়নের পাশাপাশি তার গাড়ি ভেঙে দেওয়া, বেলেল্লা পার্টিতে আসতে হুকুম করা, তার গবেষণাপত্র কেড়ে নেওয়া, 15 লক্ষ টাকা দাবি করা পরীক্ষা পাশ করানোর জন্য ইত্যাদি মানসিক নির্যাতন চলছিল নাগাড়ে, যার জেনে তিনি বাড়িতে জানান আরজি কর কলেজ হাসপাতালে আর যেতে চান না, ছেড়ে দিতে চান। তখন তার পাশে দাঁড়ালে হয়তো এই নির্মম হত্যাকাণ্ড হতো না। কিন্তু আমরা জানি সময় থাকতে পাশে দাঁড়ানোর পরিবর্তে লাশ নিয়ে প্রতিবাদ করা বেশি বিচক্ষণতা, অনেক বেশি মাইলেজ পাওয়া যায়। 4র্থ পয়েন্ট, ডাক্তার কন্যার গবেষণাপত্র। এটি আমার কাছে খুব ভাইটাল একটা বিষয়। তার থিসিস কেড়ে নিয়ে আরেকজনকে দিয়ে দেওয়া হয়। ব্যাপারটা যে বন্ধুদের বলেও ছিলেন মৃতা, সে কথা সহকর্মীদের অনেকেই স্বীকার করেছেন, কিন্তু কাকে দেওয়া হয়েছিল তার নামটা কারোর মনে নেই, সবাই ভুলে গেছেন। সিবিআই হয়তো প্রশ্ন করে জেনেছে কিছু, তবে আমরা কবে জানতে পারবো বা আদৌ জানতে পারবো কি না সেটা জানা নেই। আমার অনুরোধ, আমি সিবিআইকে অনুরোধ করবো বা সংশ্লিষ্ট যারা ব্যাপারটি দেখতে পারেন তাদের কাছে অনুরোধ যে তিলোত্তমা বা অভয়ার থিসিস পেপারটি যেন যথাযোগ্য মর্যাদায় কোনো সায়েন্স জার্নালে প্রকাশ পায়। 5 নম্বর, প্রমাণ লোপাট, বিকৃতিকরণ ও পরিবর্তন এগুলো সিরিয়াস শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু আরজি কর কাণ্ডে সবকটাই সুচারুরূপে হয়েছে প্রমাণ পাওয়া সত্ত্বেও প্রমাণাভাবে প্রমাণ নষ্টকারীদের গ্রেফতার করা যাচ্ছে না। আই রিপিট, প্রমাণ লোপাট, বিকৃতিকরণ ও পরিবর্তন এগুলো শাস্তিযোগ্য সিরিয়াস অপরাধ, কিন্তু আরজি কর কাণ্ডে সবকটাই সুচারুরূপে করা হয়েছে প্রমাণ পাওয়া সত্ত্বেও প্রমাণাভাবে প্রমাণ নষ্টকারীদের গ্রেপ্তার করা যাচ্ছে না।
আমরা দেখলাম যিনি হাতে কলমে কাজটা করেছেন শুধু তিনি গ্রেপ্তার হয়েছেন, কিন্তু যিনি মিডিয়ার সামনে এসে বিচার হওয়ার আগে, চার্জশিট গঠনের আগেই একজন সিভিক ভলান্টিয়ারের পরিচয়টি গোপন করে তাকে ক্রিমিনাল অফ হায়েস্ট অর্ডার বলে দাগিয়ে দিলেন, সরেজমিনে হাজির থেকে 9ই আগস্ট যা ঘটেছিল মৃতদেহ আবিষ্কৃত হওয়ার পর তার সবটুকু তদারকি করে ধর্ষণ খুনি ধরার প্রাথমিক কৃতিত্বও হাতিয়ে নিয়ে তড়িঘড়ি সব সমাধান ঘোষণা করতে চাইলেন, তার বিরুদ্ধে কোনো প্রমাণ সিবিআই পায়নি। এই প্রসঙ্গে পরবর্তী পয়েন্ট, কলকাতা পুলিশের সর্বোচ্চ কর্তা ঘটনাস্থলে উপস্থিত থেকে যাবতীয় কাজ সম্পাদন করে মিডিয়ার সামনে বক্তব্য রাখা সত্ত্বেও তাকে জেরা না করে তার আজ্ঞাবাহী টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে, এসআইকে জিজ্ঞাসাবাদ চলছে, সম্ভবত গ্রেফতারও করা হবে বা হয়ে থাকতে পারে এর মধ্যে। এখন আইএস আইপিএস ক্যাডারে চাকরিতে ঢুকলে নাকি কিছু ইমিউনিটি এনজয় করা যায়। শরীরে ইমিউনিটি থাকলে যেমন রোগ জীবাণু সহজে কাবু করতে পারে না, তেমনি প্রশাসনিক ও আইনি ইমিউনিটি থাকলে তার বিরুদ্ধে চট করে আইনি ব্যবস্থা নেওয়া যায় না। জানি না কারা এই সমস্ত ভ্যাকসিন তৈরি করে। স্বয়ং পুলিশ মন্ত্রী মিডিয়ার সামনে নিজের সক্রিয়তাকে দেহ সৎকারের ব্যবস্থা করেছেন, একথা সগর্বে জানানোর পরেও প্রমাণ নষ্টকারী রূপে সিবিআই আধিকারিকরা তাকে শনাক্ত করতে অক্ষম। স্বাভাবিক, পুলিশ কমিশনারের যখন এত ইমিউনিটি, তখন পুলিশ মন্ত্রী যিনি স্বয়ং মুখ্যমন্ত্রীও, তার কত ইমিউনিটি থাকতে পারে বোঝাই যায়। কারা বানায় এইসব ভ্যাকসিন জানি না, তবে এর প্রয়োগ বেশ গোলমেলে। অরবিন্দ কেজরিওয়ালের জেলে যাওয়া দিয়ে এটার ব্যাখ্যা পাওয়া যাবে না। 8 নম্বর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যেটা আর কেউ বলেনি এখনো পর্যন্ত। আমি যেহেতু জেন্ডার ইস্যু নিয়ে এবং ক্রাইম নিয়ে বহুদিন ধরে গবেষণা করছি, প্রায় দীর্ঘ 16 বছর ধরে, তাই আমি আপনাদেরকে জানাচ্ছি, আমি অথরিটি নই, আমিও কিন্তু পড়েই জানাচ্ছি, নির্ভয়া কাণ্ডের পর ইন্ডিয়ান পেনাল কোড ধর্ষণকে রিডিফাইন করে, বর্তমানে ন্যায় সংহিতাতেও আছে। তাতে প্রপার অর অ্যাজ পার নর্মস পেনিট্রেশন, মানে যেটা বলছি বুঝতেই পারছেন, সেটা ছাড়াও আরও একাধিক নোংরামো, যেগুলো বর্ণনা আমি দেবো না, ও যৌনাঙ্গে আঘাতকেও ধর্ষণের আওতায় ফেলা হয়েছে। কিন্তু ভিকটিমের যৌনাঙ্গে আঘাত ও রক্তাক্ত ক্ষতচিহ্নের প্রমাণ পাওয়া সত্ত্বেও তদন্তকারী সংস্থা ধর্ষণ হয়েছিল কিনা বুঝতে পারছে না। ধরে নিচ্ছে প্রাইভেট পার্টে মাথার ক্লাচ ক্লিপ নেওয়ার কথা ময়নাতদন্ত রিপোর্টে নেই, মানে ওই আর কি এভিডেন্স, ওটাই কি বলে, অল্টার করা। কিন্তু যৌনাঙ্গ, মুখবিবর সহ শরীরে একাধিক রক্তাক্ত ক্ষতের কথা কিন্তু আছে একাধিক স্থানে। তারপরেও যথাস্থানে মানে কার পদার্থ পাওয়া গেছে তাই নিয়ে মিডিয়া গরম গরম গবেষণা করে চলেছে। একটি মেয়েকে আঁচড়ে কামড়ে খুঁচিয়ে হাড়গোড় ভেঙে দুমড়ে মুচড়ে দেওয়ার পরেও ধর্ষণ হয়েছে কিনা তা নিয়ে কেউ নিশ্চিত হতে পারছে না। ময়না তদন্তকারী এক ডাক্তার নাকি নিজের মোবাইলে কিছু ছবি তুলে রেখেছিলেন, যেটা সিবিআই হাতে পেয়েছে। সেই ছবি পাওয়ার পর তারা এর নির্যাতন বা যৌন নির্যাতন বা ধর্ষণের প্রমাণ পাবে কি না এখন দেখা যাক। সেই দিকেই মানে এগোচ্ছে ইনভেস্টিগেশন। কিন্তু ওর ইনজুরি দেখে প্রথমেই তো তাকে ধর্ষণের আওতায় সেই ডেফিনেশন অনুযায়ী ফেলা যেতে পারত, সেখানে অনিশ্চিত হওয়ার কোনো কারণ ছিল না। 9 নম্বর, একটা রেল দুর্ঘটনা ঘটে রেলমন্ত্রী পদত্যাগের দাবি ওঠে, কিন্তু পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ও পুলিশ প্রশাসনের সর্বৈব ব্যর্থতার জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রী পদত্যাগ দাবি করা যায় না, বরং তার সঙ্গে আলোচনায় বসতে হয়। যদি বলি ব্যর্থতা, তাহলে একটু নরম করে বলা হয়, এটা হচ্ছে দূরভিসন্ধি, যেটা খুব প্রকট হয়ে উঠেছে। কিন্তু সেটা টের পাওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গেই আলোচনায় বসতে হয়। 2011 পর মানে 12-13 ইস্তক একের পর এক ভয়াবহ ধর্ষণ ঘটনাকে শরীরথালী রোগ হবে কিংবা প্রতিবাদী মানে রাজনৈতিক বিরোধী ইত্যাদি মন্তব্য করা এবং অপরাধ ও অপরাধীদের আড়াল করতে অতি সক্রিয় ব্যক্তির সদিচ্ছার উপর ভরসা রেখেই উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে রাস্তা, মঞ্চ ও মিডিয়া কাঁপাতে হবে, যেটা ইনফ্যাক্ট বিপ্লবীরা করছেন। আমরা তাদের তাল দিচ্ছি এবং আমি মনে করি এই স্লোগানগুলো ওঠাই উচিত এবং আমাদের শেষ দেখে ছাড়া উচিত। তবে আন্দোলনের নেতৃত্বদানকারীরা, সেই জুনিয়র ডাক্তাররা কি চাইছেন সেটা একটু বুঝে নেওয়া দরকার। বিপ্লবীরা মনে করেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট ও বিভিন্ন কমিটি গঠিত হলেই জাস্টিস পাওয়া যাবে। রোগী কল্যাণ সমিতির সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় তিলোত্তমা হত্যায় প্রথম অভিযুক্ত হলেও মানে প্রাথমিকভাবে তাকে একমাত্র অভিযুক্ত বা অপরাধী মনে করা হয়েছিল, তা সত্ত্বেও
সেই সময়ে গঠিত বা সেই সময় হওয়া মিটিং অনুযায়ী যে 7 দফা দাবি তারা রেখেছিলেন তাতে রোগী কল্যাণ সমিতি গঠন করার কথাটাও ছিল বা আছে। সেই সব কমিটিতে থ্রেড কালচার অভিযুক্ত রাজনৈতিক দলটির নেতাকর্মীরা থাকলে অসুবিধা নেই। এমনকি চেস্ট মেডিসিন বিভাগের যে রুমটি ভাঙা হয়েছে সেটি ভাঙার সম্মতিপত্রে যে 2জন জুনিয়র ডাক্তারের স্বাক্ষর আছে তারা ও তাদের সাঙ্গপাঙ্গরাও আন্দোলনের স্রোতে ডুব সাঁতার দিলে আপত্তি নেই। চরম নৈরাজ্যে থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি শাসন রাজ্যে দাবি করছেন না প্রতিবাদের সংগঠকরা, কারণ তাতে একটি রাজনৈতিক দল ক্ষমতা আসার আশঙ্কা রয়েছে। বরং যারা এই দাবি তুলছেন তারা নাকি আন্দোলনকে ব্যর্থ করে দিতে চাইছে। তার চাইতে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের আজাদির নাড়া অনেক বেশি মানানসই মনে হয়েছে তাদের। এখন কী থেকে আজাদি চাইছেন বিপ্লবীরা সেটা তো পরিষ্কার নয়। অপরাধ থেকে, পিতৃতন্ত্র থেকে মুক্তি চাইছেন নাকি ভারত সরকার থেকে আজাদি চাইছেন? পশ্চিমবঙ্গ সরকারের অপশাসন থেকে যে চাইছেন না সেটা তো জলবৎ পরিষ্কার। রাজনৈতিক ব্যক্তিত্ব কারা সেটাও বেশ অভিনব প্রশ্নচিহ্নে। অপরাধীদের নীল পেড়ে সাদা আঁচল দিয়ে আগলে রাখা স্বাস্থ্য পুলিশ মুখ্যমন্ত্রী রাজনৈতিক চরিত্র নন, বামপন্থী দলের নেতারা রাজনৈতিক চরিত্র নন, শুধু বিজেপি নেতা নেত্রীরা রাজনৈতিক লোক। স্বাস্থ্য পুলিশ মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি হলো আন্দোলনের অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চরম রাজনৈতিক অপচেষ্টা। আমি ভাবছি সেটিংটা কোন জায়গায়। 14 নম্বরে, মৃতা ডাক্তার কন্যার উদ্দেশ্যে মহালয়ায় তর্পণ করার ইচ্ছা প্রকাশ করলে কিংবা রাজ্যপালের কাছে দ্রুত দোষীদের শনাক্ত করে সাজা দেওয়ার দাবি করলে সেই সব ডাক্তারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, কারণ তারা আন্দোলনের অভিমুখ রাজনৈতিক দিকে চালিত করতে চাইছে। কিন্তু জুনিয়র ডাক্তারের দাবি অনুযায়ী গঠিত কমিটিতে বর্তমান শাসক দলের অভিযুক্ত নেতাকর্মীরা থাকলেও তেমন অসুবিধা নেই। আছে কিনা ক্ষতি দেখারই দরকার নেই। চেস্ট মেডিসিন বিভাগের যে ঘরটি বললাম একটু আগে, তড়িঘড়ি ভাঙার কাজে সম্মতি জানিয়েছেন কিছু ডাক্তার, তারাও থাকলে স্বাগত। তাই হয়তো বিপ্লবীদের 7 দফা দাবি সনদে অভয় বিচার চাওয়ার প্রসঙ্গটাই নেই। এরপরে আসছি আরেকটু ইন্টারেস্টিং জায়গায়। পুজোর সময় কলকাতার ধর্মতলা অঞ্চলে 144 ধারা জারি করা হয়েছে। 5 জনের বেশি জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এটা একটা অবাস্তব অসম্ভব নির্দেশিকা জারি করেছেন রাজ্য সরকার। প্রতিবাদের মূল সংগঠকরা কিন্তু এই নিয়ে কোনো বক্তব্য রাখেনি, তাদের কোনো বক্তব্য নেই। তারা তো পুজো করারই বিপক্ষে, কেন থাকবে? তারা শাক বাজানোরও বিপক্ষে, শাক বাজানোতেও অ্যালার্জি। তাই নীল সাদা হাওয়াই চটির ফরমান তাদের সুপ্ত বাৎসনাকেই পূর্ণতা দিয়েছে বলা যেতে পারে। সম্ভবত উৎসবে ফিরুন বলে পুজোর প্রতি মানুষের চরম বিতৃষ্ণা সৃষ্টি করা ছিল শাসিকার আসল অভিপ্রায়। বাংলাদেশ মডেল আর কি, ঘুরিয়ে। খবর তো নিশ্চয়ই পাচ্ছেন, সন্দেশখালী, গাজল, বীরভূম ইত্যাদি স্থানে মূর্তি ভাঙা, শীতলকুচিতে গরুর মুন্ডু রাখা মণ্ডপে, মূর্তি পূজারিতে ঘর চালানো, বালিকা অপহরণ, যেটা পাণ্ডু অঞ্চলে মহামারীর আকার ধারণ করেছে নাকি, এগুলো সবই সোশ্যাল মিডিয়ার খবর, কারণ মেন মিডিয়া এগুলো দেখাচ্ছে না। আর এগুলো কিন্তু বাংলাদেশ নয়, এই পশ্চিমবঙ্গেরই ছবি। আর শেষে একটি শাশ্বত সত্যতা স্বীকার করতে হয়, হিংস্র পুরুষ নয়, নারকেও পুরুষালী হিংস্রতার বলি যে নারী, কলঙ্ক তারই। এমন সোশ্যাল স্টিগমা যে তার নামটা চিরতরে হারিয়ে যায়, যেখানে অপরাধীকে প্রকাশ্যে আড়াল করার প্রশাসনিক প্রধানের নাম বারবার মাননীয় রূপে উল্লেখ করতে হচ্ছে। সর্বোচ্চ আদালতও মনে করেন নির্যাতিতার নাম উচ্চারণ, ছবি প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ, যেখানে ঘৃণ্য অপরাধীরাও কিন্তু নানা আইনি ফাঁকফোকরে বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, দণ্ড থেকে মুক্তি পাচ্ছে। আর এই সিস্টেমের কাছেই আমরা নারী নির্যাতনের বিচার চাইছি। আপনাদের মনে যদি কথাগুলো স্ট্রাইক করে থাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।